I have decided to resign from my position as Prime Minister, effective immediately. 5 আগস্ট 2024 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগ দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই প্রস্থানকে যদিও জনবিস্ফোরণের চূড়ান্ত পরিণতি হিসেবে দেখা হয়, ভূরাজনৈতিক বিশ্লেষণে এটি ছিল মূলত হাসিনা সরকারের ক্ষমতার কাঠামোগত দুর্বলতা এবং সামরিক বাহিনীর বাস্তববাদী মনোভাবের ফসল। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, যদি শেখ হাসিনা 5 আগস্ট তার ক্ষমতা ধরে রাখার চূড়ান্ত চেষ্টা করতেন তাহলে রাষ্ট্রের কী পরিণতি হতো। শেখ হাসিনা 5 আগস্ট বিকেল 3টার দিকে পদত্যাগ করেন এবং গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে চেপে ভারতে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার এই সিদ্ধান্তটা হাসিনার জন্য মোটেও স্বতঃস্ফূর্ত ছিল না। এটি ছিল সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ড এবং ঘনিষ্ঠ আত্মীয়দের চূড়ান্ত চাপের ফল। সামরিক নেতৃত্ব তাকে জানিয়েছিল যে বিক্ষোভকারীরা গণভবনে পৌঁছাতে প্রস্তুত এবং তার নিরাপত্তা আর নিশ্চিত করা সম্ভব নয়। এমনকি সিনিয়র পুলিশ কর্মকর্তারাও বিক্ষোভকারীদের প্রতিরোধের অপারগতার প্রকাশ করেন। আপনারা ভাবতে পারেন, সামরিক বাহিনী হয়তো শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য হাসিনার আদেশ মানতে অস্বীকার করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের এই সিদ্ধান্ত ছিল নিজেদের অস্তিত্ব রক্ষার একটি দূরদর্শী সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে দমনপীড়ন, নির্বাচনী জালিয়াতি এবং রাষ্ট্রীয় সহিংসতার মধ্য দিয়ে গড়ে ওঠা একটি শাসনের পতন ঠেকাতে গিয়ে সামরিক বাহিনী নিজেদের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়নি। ব্যাপক গণনিপীড়ন এবং জুলাই মাসে সংঘটিত গণহত্যার ফলে সৃষ্ট আন্তর্জাতিক নিন্দা এবং নিষেধাজ্ঞার হুমকি সেনাবাহিনীকে দ্বিধান্বিত করেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামরিক প্রতিষ্ঠানটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে প্রস্তুত ছিল না। একজন সিনিয়র কর্মকর্তা উল্লেখ করেন যে সেনাবাহিনী এটা করতে বাধ্য হয়েছিল। তারা যদি হাসিনার পাশে থাকত তাহলে তারাও বিপদের মুখে পড়ত। অর্থাৎ সামরিক বাহিনীর সিদ্ধান্ত তাদের আন্তর্জাতিক মর্যাদা রক্ষা করেছিল, যা হাসিনার শাসনের চেয়ে তাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আইনগত ক্ষমতা ছিল সেনাপ্রধানকে বরখাস্ত করার। যদি 5 আগস্ট সকালে তিনি জেনারেল ওয়াকার-উজ-জামানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিতেন এবং তার পরিবর্তে একজন কট্টর অনুগত কর্মকর্তাকে নিয়োগ দিতেন, তবে এটি সামরিক কাঠামোতে তাৎক্ষণিক বিভাজন সৃষ্টি করত। ওয়াকারুজ্জামান, যার কাছে সৈন্যদের জীবনের সুরক্ষা নিশ্চিত করা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, এক্ষেত্রে তিনি প্রকাশ্যে সরকারের আদেশ মানতে অস্বীকার করতেন। এই পরিস্থিতিতে হাসিনা তার শেষ ভরসা ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী এসএসএফ, র্যাবের অনুগত অংশ এবং বিশেষ কমান্ডো ইউনিটকে ব্যবহার করে গণভবনের দিকে ধেয়ে আসা বিশাল জনতাকে নৃশংসতম উপায়ে দমনের নির্দেশ দিতেন। যেহেতু বিক্ষোভ ততক্ষণে কেবল কোটা সংস্কার থেকে সরে এসে একদফা আন্দোলনে পরিণত হয়েছে এবং সাংবিধানিক কাঠামোও ভেঙে পড়েছে, তাই সামরিক বাহিনীর বিভাজন কেবল একটি রাজনৈতিক অভ্যুত্থানই ঘটত না, তা দ্রুত অভ্যন্তরীণ সংঘাত কিংবা আংশিক গৃহযুদ্ধের জন্ম দিত। হাসিনার চরম বল প্রয়োগের এই সিদ্ধান্ত সামরিক বাহিনীর বৃহৎ অংশকে ওয়াকারুজ্জামানের পক্ষে নিয়ে যেত, কিন্তু তার আগেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটত। যদি হাসিনা প্রতিরোধের পথ বেছে নিতেন তাহলে 5 আগস্টের ঘটনা নিছক একটি অভ্যুত্থান না হয়ে রাষ্ট্রের অভ্যন্তরে একটি সংঘাতের জন্ম দিত। বিক্ষোভকারীরা যখন গণভবনে আক্রমণ চালাত, তখন হাসিনার অনুগত বাহিনী এবং সামরিক বাহিনীর নিরপেক্ষ অংশ, যারা ওয়াকারের আদেশ মানছে, এর মধ্যে কার্যত একটি সংঘর্ষ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা থাকত। স্বৈরশাসকরা যখন নিজেদের টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে অনুগত বাহিনীকে বেসামরিক মানুষের উপর নৃশংসভাবে চাপিয়ে দেয়, তখন তা সামরিক বাহিনীর মূলধারার ভেতর তীব্র ক্ষোভ, বিভাজন এবং নৈতিক বিদ্রোহের জন্ম দেয়। বাংলাদেশের সামরিক বাহিনীর বেশিরভাগ সদস্য এই ধরনের ঘৃণ্য দমনপীড়নকে কখনোই সমর্থন করত না। তাই শেখ হাসিনা যদি অনুগত বাহিনী ব্যবহার করে গণহত্যার নির্দেশ দিতেন, তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সামরিক আইন জারি করতে বাধ্য হতেন। এ অবস্থায় হাসিনার পতন আর সাধারণ কোনো অভ্যুত্থান থাকত না, তা রূপ নিত রক্তক্ষয়ী সংঘাতে। সামরিক বাহিনীর বৃহত্তর অংশ রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার যুক্তিতে সরকারের বিপরীতে দাঁড়াত, কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই ঘটত ব্যাপক প্রাণহানি এবং আভ্যন্তরীণ সংঘাত। এই পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মতো রাজনৈতিক পথ খোলা থাকত না।
রাষ্ট্র হঠাৎ করেই ঢুকে পড়ত কঠোর সামরিক জান্তার সরাসরি নিয়ন্ত্রণে, যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার অনিশ্চিত, দীর্ঘমেয়াদী এবং প্রায় অসম্ভব হয়ে যেত। এতে করে আমাদেরকে দীর্ঘমেয়াদী কিছু চরম পরিণতির মুখোমুখি হতে হতো। যেমন ১. রাজনৈতিক শূন্যতা। ওয়াকারের সামরিক জান্তা সব রাজনৈতিক দল নিষিদ্ধ করত, গণতন্ত্রের পুনরুদ্ধার আরও ১ দশক পিছিয়ে যেত। ২. সামরিক সংঘাত। অনুগত এলিট ইউনিট এবং মূল সামরিক বাহিনীর মধ্যে চাপা সংঘাত সহজে মিটত না। ৩. আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। গণহত্যার কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জিডিপিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের সৈন্য প্রত্যাহার নিশ্চিত হতো, যা ছিল দেশের অর্থনীতির জন্য এক বড় আঘাত। দেশের অর্থনীতি ধীরে ধীরে ব্যর্থতার দিকে ধাবিত হতো। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ ছিল বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য একটা বিরাট স্বস্তিদায়ক ঘটনা। তিনি যদি সেদিন প্রতিরোধের পথ বেছে নিতেন, তবে তার ব্যক্তিগত ক্ষমতা রক্ষার লড়াই দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে গভীরভাবে বিপন্ন করত, যার পরিণতিতে সামরিক জান্তার উত্থান এবং অভ্যন্তরীণ সংঘাত অনিবার্য হয়ে উঠত। প্রকৃতপক্ষে সামরিক বাহিনী হাসিনার অবসম্ভাবী পতনকে সুন্দর ও শান্তিপূর্ণ উপায়ে নিশ্চিত করেছিল, যার ফলে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন সম্ভব হয়েছিল। কিন্তু যদি তিনি ক্ষমতা ধরে রাখতে চূড়ান্ত শক্তি প্রয়োগের আদেশ দিতেন, তাহলে ওয়াকারুজ্জামান হয়তো সাংবিধানিক আদেশ মানতে অস্বীকার করতেন, যা সামরিক বাহিনীর মধ্যে চেইন অফ কমান্ড ভেঙে দিত। এই পরিস্থিতিতে ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন মূল সামরিক ও প্রধানমন্ত্রীর অনুগত এলিট বাহিনীর মধ্যে সংঘাত অবসম্ভাবী ছিল। এই সংঘাত ঢাকা এবং অন্যান্য প্রধান শহরগুলিতে স্থানীয় সামরিক সংঘর্ষের জন্ম দিত। এই ধরনের সামরিক বিভাজন দেশের সামরিক শৃঙ্খলাকে ছিন্ন ভিন্ন করে দিত। সামরিক কর্তৃপক্ষকে এই ভয়াবহ রক্তপাত এবং অভ্যন্তরীণ সংঘাত থামাতে সম্পূর্ণ সামরিক আইন জারি করতে হতো, যা গণতন্ত্রের প্রত্যাবর্তনের সময়কালকে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সামরিক বাহিনীর ব্যাপক অংশগ্রহণ তাদের আয়ের একটি প্রধান উৎস এবং আন্তর্জাতিক মর্যাদার প্রতীক। চূড়ান্ত দমনপীড়নে সামরিক বাহিনী সমর্থন দিলে জাতিসংঘ দ্রুত বাংলাদেশি সৈন্যদের মিশন থেকে প্রত্যাহার করত। এই সিদ্ধান্ত সামরিক বাহিনীর অর্থনৈতিক ভিত্তি এবং মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করত। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাৎক্ষণিক এবং ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করত। এই নিষেধাজ্ঞাগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আর্থিক খাতে আঘাত হানত। এই পরিস্থিতিতে ভারত বাধ্য হতো হাসিনার আশ্রয় অনুরোধ প্রত্যাখ্যান করতে। গণহত্যার মতো নৃশংসতার পরে কোনো আঞ্চলিক শক্তি তার পাশে দাঁড়াতে পারত না। ফলে হাসিনা আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতেন এবং তার পতন আরও করুণ ও ভয়াবহ হতো। শেখ হাসিনার ১৫ বছরের শাসনের শেষের দিকে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অর্থনৈতিক স্থবিরতা নিয়ে ব্যাপক অসন্তোষ ছিল। চূড়ান্ত সংঘাত ও সামরিক আইন এই ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত পতনের দিকে নিয়ে যেত। যেমন পোশাক শিল্পে ধস। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল পোশাক শিল্প। রক্তপাত এবং পশ্চিমা নিষেধাজ্ঞা এই শিল্পের সরবরাহ চেইন ভেঙে দিত। বিদেশি ক্রেতারা দ্রুত বাজার পরিবর্তন করত, যার ফলে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যেত। বিদেশি বিনিয়োগ প্রত্যাহার। রাজনৈতিক ঝুঁকি চরম পর্যায়ে পৌঁছানোয় বৈদেশিক বিনিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে যেত। রাষ্ট্রীয় ব্যর্থতা। উচ্চ ঋণহার, অর্থনৈতিক স্থবিরতা এবং ব্যাপক সামাজিক বিশৃঙ্খলা যেমন লুটপাট, ভাঙচুর দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যেত। ৫ আগস্ট ২০২৪-এ শেখ হাসিনার দেশত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা। সামরিক বাহিনীর চরম বল প্রয়োগের আদেশ প্রত্যাখ্যান করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল, যার ফলে বৃহত্তর জাতীয় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছিল। শেষমেশ পুরো আলোচনাটাকে যদি সংক্ষেপে বলি, তাহলে বলতে হয়, যদি শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে চূড়ান্ত সামরিক বল প্রয়োগ করতেন, তাহলে সামরিক বাহিনীতে অনিবার্য বিভাজন ঘটত, যার ফলস্বরূপ দেশ গৃহযুদ্ধের পরিস্থিতির সম্মুখীন হতো এবং দ্রুতই দেশের শাসন ব্যবস্থা সামরিক জান্তার অধীনে চলে যেত। এই পরিস্থিতিতে গণতন্ত্রের পুনরুদ্ধার হতো অনিশ্চিত,
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং শান্তিরক্ষী মিশন থেকে সৈন্য প্রত্যাহার দেশকে রাষ্ট্রীয় ব্যর্থতার দ্বারপ্রান্তে নিয়ে যেত। তো আপনার কি মনে হয় 5 আগস্ট হাসিনা না পালালে আজকের বাংলাদেশ কেমন হতো? কমেন্ট করে জানান আপনার মন্তব্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।